অবশেষে তটিনীর জীবনের ভয়ঙ্কর সত্যি সামনে এলো। এইবার স্পেশাল ব্রাঞ্চের মুখোমুখি হলো তটিনী। একের পর এক প্রশ্ন করল বলরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামদের সাথে তটিনীর কেস নিয়ে আলোচনা করছিল। তখনই তটিনী পরশুরামকে কল করে। ফোনের ওপাশ থেকে পরশুরাম ওরফে শিবপ্রসাদ বলে, হ্যাঁ বলো। তটিনী বলে, এই তুমি কোথায় আছো? শিবপ্রসাদ বলে, এই তো আমি ক্লায়েন্ট মিটে আছি। তটিনী বলে, ক্লায়েন্ট মিট করতে গেছো? আচ্ছা, ক্লায়েন্টের বাড়িতে গেছো নাকি অফিসে? শিবপ্রসাদ বলে, অফিসে। তটিনী বলে, কোথায় অফিস? শিবপ্রসাদ বলে, তুমি এত কেন প্রশ্ন করছো তটিনী? তটিনী বলে, না মানে এমনি, আমি রান্না করছি তো, তাই ভাবলাম তুমি কখন আসবে। আমার তো আবার বাচ্চাদেরকে নিয়ে বের হতে হবে, ওদেরকে স্কুলে পৌঁছে দিতে হবে, তাই ভাবলাম তুমি কখন বাড়িতে ফিরবে সেজন্যই বলেছি আর কি। শিবপ্রসাদ বলে, আমি সঠিক সময়েই ফিরব। তটিনী বলে, এই জানো, মাছের পুর দিয়ে পটল রান্না করেছি, বেশ ভালো রান্না হয়েছে জানো তো, একেবারে ইউনিক রেসিপি, তুমি খেয়েই দেখবে কেমন হয়েছে। শিবপ্রসাদ বলে, ঠিক আছে। তটিনী ফোন রাখতে গেলেই ফোনের ওপাশ থেকে শিবপ্রসাদ বলে, আচ্ছা তটিনী, তুমি একটি এনজিওর সাথে যুক্ত ছিলে না? তটিনী বলে, হ্যাঁ ছিলাম তো। শিবপ্রসাদ বলে, সেই এনজিওতে এখন আর যাও না কেন? তটিনী বলে, না মানে ব্যস্ততার কারণে যাওয়া হয় না। তটিনী বলে, আসলে সংসারের এত চাপ তো, তারপরে আবার কেসের এত ঝামেলা গেল, এত বড় একটা কেস আমরা লড়লাম, সেজন্যই যাওয়া হয় না। শিবপ্রসাদ বলে, সেই এনজিওর নামটা কি? তটিনী বলে, কেন বলো তো, তুমি হঠাৎ করে এতদিন পরে এ ধরনের প্রশ্ন কেন করছো? এর আগে তো কখনো জানতে চাওনি। শিবপ্রসাদ বলে, এমনিতেই জানতে চাইছি, বলো না এনজিওটার নাম কি? তটিনী বলে, ওই এনজিওটার নাম হলো পিএনএস সোসাইটি। কথাটা শোনার পরে শিবপ্রসাদ খানিকটা অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলে, ঠিক আছে, আমি ফোন রাখছি, তুমি চিন্তা করো না, সঠিক সময়ে পৌঁছে যাব। এই বলে শিবপ্রসাদ কল কেটে দেয়। তটিনীর মনে খটকা লাগে। তটিনী বারবার করে ভাবতে থাকে, আজ হঠাৎ এতদিন পরে ও আমাকে এনজিও নিয়ে কেন প্রশ্ন করলো, আর হঠাৎ করে এনজিওর নামটাই বা কেন জানতে চাইলো। তখনই তটিনীর কাছে আবারও কল আসে। ফোনের ওপাশ থেকে শীতল তটিনীকে বলে, চিনতে পেরেছ? শীতল বলে, হ্যাঁ চিনতে পেরেছি, কারণ নাম্বার দেখেই চিনেছি। শীতল বলে, তুমি তো একটি এনজিওর সাথে যুক্ত ছিলে তাই না? তটিনী বলে, এনজিও? একটু আগে আমার বর এনজিওর কথা বললো, এখন আবার আপনি বলছেন? শীতল বলে, বলবে বলবে, এইবার স্পেশাল ব্রাঞ্চ বলবে। তটিনী বলে, মানে? শীতল বলে, তুমি যেই এনজিওতে ছিলে সেই এনজিওর পেছনে আমিও ছিলাম, আর তার সাথে যুক্ত ছিল আরও একজন, যার নাম কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি জানে না তুমি ওই এনজিওতে যুক্ত ছিলে। কর্ণ চ্যাটার্জি এটাও জানে না তটিনী গাঙ্গুলির কাছে কর্ণ চ্যাটার্জির ঠিক কী কী তথ্য প্রমাণ আছে। তটিনী বলে, আপনি এসব কথা কী করে জানলেন? শীতল বলে, মনে আছে তটিনী, 13ই মার্চের কথা, সেই মিশনের কথা, নদী, নৌকো, অনেকগুলো মেয়ে, আর তুমি নদীতে ঝাঁপিয়ে পড়েছিলে, কি হলো মনে পড়ে সেদিনের কথা? তটিনী বলে, চুপ করুন চুপ করুন আপনি, আমি আর একটা কথাও শুনতে চাই না। এ বলে তটিনী কল কেটে দেয়। তটিনী তখন মনে মনে ভাবে, কে এই শীতল, ও আমার বিষয়ে এতগুলো কথা কি করে জানলো? তটিনী ভীষণ নার্ভাস ফিল করে, সে ভয় পেতে থাকে। পিকো আর লাট্টু সেখানে আসে মাম্মির কাছে। মাম্মিকে এত ভয় পেতে দেখে লাট্টু বলে, মাম্মি তোমার কি হয়েছে? তটিনী বলে, কই কিছু না তো। লাট্টু বলে, মাম্মি তুমি এত ভয় পেয়ে আছো কেন? তটিনী বলে, আমি ভয় পাইনি। লাট্টু তখন বলে, মাম্মি তুমি ভয় পেও না মাম্মি, পা বলেছে সবসময় সাহস রাখতে। এরপরে লাট্টু পিকোকে বলে, দি ভাই তোর এই ছড়াটার কথা মনে আছে তো? পিকো বলে, কোনটা? লাট্টু বলে, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। লাট্টু পিকো ছড়াটা বলতে থাকলে তটিনী হাসি মুখে বাচ্চাদের জড়িয়ে ধরলেও সে মনে মনে ভীষণ নার্ভাস ফিল করে। অন্যদিকে বলরাম পরশুরামকে বলে, তটিনী এনজিওর নাম কি বলল? পরশুরাম বলে, পিএনএস সোসাইটি। কথাটা শুনে সৌরভ বলে, এই পিএনএস সোসাইটিতেই তো এত সব অপকর্ম হতো, যেখানে অসহায় নারীদের সাহায্য করার নাম করে তারা নারীদের ব্যবহার করত খারাপ কাজে। সেই সব নারীদের এই শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত, যাতে করে তারা তাদের র্যাকেট বাড়াতে পারে। বলরাম সৌরভ মিলে পরশুরামকে বলতে থাকে সেদিনের ঘটনা। বলরাম তখন পরশুরামকে বলে, সেদিনের ঘটনা তোর নিশ্চয়ই মনে আছে, নদীপথে অনেকগুলো মেয়েকে পারাপার করা হচ্ছিল, আর সেই মিশনে ছিলি তুই
তুই সবাইকে মারতে পারলেও সেদিন একজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে বেঁচেছিল, আর সেই হলো তটিনী, তটিনী গাঙ্গুলি। শিবপ্রসাদ বলে, বলছিস তুই কথাটা? বলরাম বলে, আমি বলছি না, রিপোর্টস তাই বলছে। তখনই সেখানে আসে মায়া। মায়া পরশুরামের জন্য ধোকলা এনেছে, যেটা দেখে বলরাম বলে, তুই এতটা চিল মুডে কি করে আছিস? তুই এতটা শান্ত কি করে থাকতে পারছিস? পরশুরাম তখন বলরামকে বলে, কারণ তটিনীর প্রতি আমার বিশ্বাস আছে। আমি এখনো দৃঢ়তার সাথেই বলতে পারবো, তটিনী কোনো অন্যায় করতে পারে না, তটিনী কোনো অধর্ম করতে পারে না। হয়তোবা তটিনী কিছু না বুঝেই ওই এনজোর সাথে জড়িয়ে পড়েছিল, আর নয়তোবা তটিনীকে ফাঁসানো হয়েছে। তোরা আমার কথাটা মিলিয়ে নেস। বলরাম তখন বলে, তুই পারিস ও ভাই। এরপরে সবাই মিলে হেসে ওঠে। অন্যদিকে দেখানো হয় নন্দিনী তার পরিবারকে বলে, তোমরা এটা কি করেছো? হ্যাঁ, কি করেছো? আমাদের বাড়ির মেয়ে, সে তার হাজবেন্ডকে নিয়ে এসেছিল পুজোর জামা কাপড় দিতে, উপহার দিতে, আর তোমরা তোমরা এই শার্টটা ছিঁড়ে ফেলেছো। আবার কেউ কেউ তার জামা কাপড় মাটিতে ফেলে দাবিয়েছে, আবার সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এগুলো কি? হ্যাঁ, আমাদের পরিবারের কালচার কোথায় গিয়ে নেমেছে আমি তো ভাবতেই পারছি না। আয়ুষু তখন নন্দিনীকে বলে, দিভাই তুই চুপ কর তো, একদম চুপ কর। তোর এইসব নাটক না আর ভালো লাগছে না, প্লিজ তুই আর নাটক করিস না। ইদানিং তুই একটু বেশি নাটক করছিস। আমরা কার সাথে কি করব সেটা কি তুই বলে দিবি? নন্দিনী বলে, আয়ুষি লিমিট ক্রস করিস না। তখনই আয়ুষির মা বলে, তো লিমিট কে শেখাবে? তুই ভুলে যাস না, তোর জন্য আর তটিনীর জন্য আমার মেয়ের জীবন শেষ হয়ে গেছে। আমার জামাই এখন জেলে আছে, আমার মেয়ে কি নিয়ে বাঁচবে একবারও ভেবেছিস তোরা? তখনই সেখানে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি বলে, আরাধ্যাকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো। জিৎ মুখার্জির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আরাধ্যার মা বলে, তুমি এটা কি বলছো? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, কবিরের সাথে আরাধ্যার ডিভোর্স করাবো, আর আরাধ্যাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। নন্দিনী তখন জিৎ মুখার্জিকে বলে, যাক, অবশেষে নিজের ভুলটা বুঝতে পারলে, যদিও অনেকটাই দেরি করে ফেলেছ। তখনই জিৎ মুখার্জি বলে, প্লিজ প্লিজ নন্দিনী, প্লিজ আমার সাথে এভাবে কথা বলবে না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আর তোমার বোন তটিনী, তোমরা তোমাদের মায়ের মতন হয়েছ। তোমাদের জীবনে আপন জনের কোনো গুরুত্ব নেই। তোমরা আপন পর বোঝো না, তোমরা শুধু বোঝো ঠিক আর ভুল, তোমরা সেটাই করো। আজ তোমার জন্যই আমার মেয়ের জীবনে এমন একটা কঠিন পরিস্থিতি এসেছে। হ্যাঁ, আমি মানছি আরাধ্যার সাথে কবিরের বিয়েতে আমি ভুল করেছি, আমি করেছি ভুল, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু তাই বলে তুমি আমাকে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনাতে পারো না। ভানু বাবিল তখন বলতে থাকে, তুমি আরাধ্যাকে ছাড়িয়ে নেবে, কিন্তু এই সিদ্ধান্ত নাকি ঠিক হবে? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আর ওই চ্যাটার্জি বাড়ির বউ হিসেবে আমার মেয়েকে দেখতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমি হয়তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু তাই বলে নিজের নাতির সাথে কখনোই এমনটা করতে চাইনি। কথাটা বলে জিৎ মুখার্জি থেমে যায়। তখনই নন্দিনী বলে, বলো কি হলো, থামলে কেন বলো? তুমি, কর্ণ চ্যাটার্জি, কবির, তোমরা সবাই মিলে লাট্টুর সাথে অন্যায় করেছো, তাই না? কি হলো, উত্তর দাও। আমি জানতাম তোমরাও এর সাথে জড়িয়েছিলে। আমি চাইলে তোমাকে আর কর্ণ চ্যাটার্জিকে হিড়হিড় করে কোর্ট অবধি টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। জিৎ মুখার্জি বলে, চুপ করো তুমি, আমি তোমাকে অনুরোধ করছি, আবারও রিকোয়েস্ট করছি, হাত জোর করে বলছি, তুমি চুপ করো। এমনিতেই আমার জীবনে কঠিন সময় চলে এসেছে, আমাকে তুমি আর বেশি যন্ত্রণা দিও না। আমাকে শেষ করার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই শেষ হয়ে গেছি। আমার রেপুটেশন বলতে আর কিচ্ছু নেই, আমার মেয়ের সংসার ভেঙে গেছে। এখন তো মনে হচ্ছে তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির জন্য আমি, কর্ণ চ্যাটার্জি, আমরাও শেষ হয়ে যাব, আমাদেরও শেষ সময় উপস্থিত। তাই দয়া করে এখন আর তুমি কোনো লেকচার দিও না। তখনই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে কল করে। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, মিস্টার মুখার্জি, আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমার ছেলের থেকে আরাধ্যাকে ছাড়িয়ে নেবেন না, ওদের ডিভোর্স করাবেন না। আমার ছেলেটার জীবনে আমি ছাড়া আর কেউ নেই, জানেন তো, কেউ নেই। সারা জীবন আমার ছেলে আমাকে নিয়েই বেঁচেছে, তারপরে তার জীবনে এসেছে আরাধ্যা। এখন যদি আরাধ্যাও আমার ছেলেকে ছেড়ে চলে যায় তো আমার ছেলে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। মিস্টার মুখার্জি, আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি ওদের ডিভোর্স করাবেন না। জিৎ মুখার্জি বলে, আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আপনি যেমন আপনার সন্তানের কথা ভাবছেন, ঠিক তেমনি আমিও একজন মেয়ের পিতা, আমাকেও তো আমার সন্তানের কথাই ভাবতে হবে, তাই না? আমার মেয়ের সুখের জন্য আমাকে ডিভোর্স করাতেই হবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি সেটা কোনো দিন হতে দেব না, কোনো দিন নয়।
আমি বেঁচে থাকতে আরাধ্যা কবিরের ডিভোর্স হবে না। আপনি জানেন না আমি কে? জিৎ মুখার্জি বলে, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আপনার যদি মনে হয় তবে তাই, আমি আপনাকে হুমকি দিচ্ছি। এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি ভীষণ ভেঙে পড়েছে। কর্ণ চ্যাটার্জি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আই এম সরি কবির, আই এম সরি মাই সান। আমি হয়তো তোমার জীবনটা শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি তোমার জীবনটা। তোমার জীবনে লহরীর মতন একজন মায়ের প্রয়োজন ছিল, কিন্তু আমি বা কি করতাম? লহরী তো আমাদের ছেড়ে চলে গেছে। এতবার বলার পরেও ও আমাদের ছেড়ে চলেই গেছিল। ও থাকতে চায়নি আমাদের সাথে। তখনই কর্ণ চ্যাটার্জির নাম্বারে কল আসে। ফোনের ওপার থেকে শীতল বলে, কর্ণ চ্যাটার্জি সাবধানে থাকবেন, সামনে আপনার ভয়াবহ বিপদ আসতে চলেছে। যেটা শুনে কর্ণ চ্যাটার্জি ভয়ে আঁতকে ওঠে। অন্যদিকে দেখানো হয়, আগামী পর্বে দেখানো হবে বলরাম, সৌরভ, মায়া এসে তটিনীকে জেরা করে। বলরাম তটিনীকে বলে, আপনি যেই এনজিওতে যুক্ত ছিলেন সেই এনজিওর নাম কি? তটিনী বলে, পিএনএস। বলরাম বলে, সেই এনজিওতে আপনি কি কাজ করতেন? তটিনী বলে, আমি এনজিওর মেয়েদের পড়াশোনা শেখাতাম। বলরাম বলে, আর কি করতেন? তটিনী বলে, আর কিছু না। বলরাম বলে, আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শেখাতেন না? তটিনী বলে, না, আমি তেমনটা কোনো দিন করতাম না। বলরাম তখন তটিনীর ওপর চিৎকার করে ওঠে। বলরাম বলে, 13ই মার্চ আপনি কোথায় ছিলেন? তটিনী বলে, 13ই মার্চ আমি কোথায় ছিলাম সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। বলরাম ভীষণ রেগে যায়। পাশেই চায়ের দোকানে লুকিয়েছিল শিবপ্রসাদ ওরফে পরশুরাম। পরশুরাম আড়ালে থেকেই তটিনীকে জেরা করছিল। এরপরেই পরশুরাম বলরামকে বলে, তুই তটিনীর সাথে এমনভাবে চিৎকার করে কেন কথা বললি? যতই হোক ও আমার স্ত্রী, মিনিমাম রেসপেক্ট তো দিবি। তখনই সৌরভ বলে, তবে তো এই কেসের কোনো কিনারাই আমরা খুঁজে পাবো না, আসল অপরাধীদের সামনে আনতেই পারবো না। তখনই পরশুরাম বলে, আসল অপরাধীদের সামনে আনবো আমি, এই কেসের সমাধান করব আমি, পরশুরাম। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।